বাড়ির মেইন ডোরের সামনে সবাই দাঁড়িয়ে আছে। বাসায় গেটের সামনে আসতেই পিচ্চি মামাতো বোন, না না সিসি কি বলছি, এখন সে আমার বউ। ভাবনা দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। বিভান ভাইয়া কেমন আছো তুমি? সবার সামনে এইভাবে ভাইয়া ডাকে কেসে উঠলাম। সবাই মাথা নিচু করে নিল এটা দেখে। ভালো আছি, তুই কেমন আছিস টুনি? দেখো, তুমি আমাকে আর টুনি বলবে না। বুড়ি বলেছে আমি এখন বড় হয়ে গেছি। ভাবনা আবার নানিকে বুড়ি বলে ডাকে। আচ্ছা তাই? চলো চলো, দেখেছো সবাই সেই কখন থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। ভাবনা আমাকে টেনে নিয়ে যাচ্ছে সবার কাছে। ততক্ষণে বলি এখন বিকেল 5টা। আমি ঢাকা থেকে খুলনা আমার মামার বাড়ি সরি শ্বশুরবাড়ি আসছি। যদিও ঢাকা থেকে আসতে চাইনি, কিন্তু ফোনে আম্মুর কান্না উপেক্ষা করতে পারলাম না। তাই অফিস থেকে ছুটি নিয়েছি 1 সপ্তাহের। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পড়াশোনা করে এখন একটা কোম্পানিতে চাকরিরত। আমার মা বাবা এখানেই আছে, তাই আর বাড়িতে না যেয়ে সোজা মামার বাড়িতে চলে আসি। কারণ আমার নানিমা হঠাৎ করে অসুস্থ হয়েছে, আমাকে একবার দেখতে চায়, তার ইচ্ছা। ভাবনা আমায় এক প্রকার টেনে আনছে। সবাই আমারই অপেক্ষা করছিল। এটাও একটা ভালোবাসার প্রকাশ মাধ্যম মাত্র। আমি আসছি শুনলে তারা গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে। সবার সাথে সালাম বিনিময় করে নানিমার রুমে এলাম। সে শুয়ে আছে, বয়স হয়েছে তার, অসুস্থতা তার প্রায়ই থাকে। তার সাথে অনেক কথা বললাম। আমার আনা নানিমার জন্য খাবার তাকে দিলাম, সে তৃপ্তির সাথে খেলো। আসলে আমার দাদা দাদি নানা কেউ নেই, তারা গত হয়েছে অনেক আগেই। এই নানিমাই এখন একমাত্র আসেন। রুমে এসে ফ্রেশ হয়ে বেরোতেই ভাবনার আগমন। বিভান ভাইয়া তোমার হলো? ইস, ছি বিভান ভাইয়া, তুমি খালি গায়ে রুমে ঘুরে বেড়াচ্ছ। খেদে কাজ নাই, এ রুম আর ও রুম ঘুরে বেড়ানো ছাড়া। এখানে কেন আসছিস? এসেছি কি আর সাধে? আর তাছাড়া এটা আমার রুম, তোমাকে খেতে রেখেছি ফুপি, তাই এসেছি ডাকতে। ও হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চোখ থেকে হাত ছড়াতে পারিস। বিভান ভাইয়া, তুমি সবার জন্য কিছু না কিছু এনেছো, আমার জন্য তো কিছুই আনোনি। টুনি তোর জন্য আনতে চেয়েছিলাম, কিন্তু ব্যাগে আর জায়গা ছিল না, তাই আনা হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো, তুমি খাবে। তারপর যে সবার সাথে খেয়ে রুমে আসি। এখন একটা লম্বা ঘুম দেওয়ার ইচ্ছা, কিন্তু ঘুম আজ আসতেছে না। ভাবনার কোনো খোঁজ নেই। বসে বসে ভাবতেছি আমাদের বিয়ের কথা। ফ্ল্যাশব্যাক, কিছুদিন আগের ঘটনা। আমি তখন চাকরি পাওয়ার খুশিতে বাসায় ফিরছিলাম ঢাকা থেকে, কাউকে কিছু না বলে। কিন্তু বাসায় এসে কাউকে না পেয়ে আব্বুকে ফোন দিলাম। আব্বু চিন্তিত কণ্ঠে বলেছিল তারা হাসপাতালে, দ্রুত সেখানে চলে যাই। সবার থেকে শুনে অনেকটা খারাপ লাগলো। আম্মু, কি হয়েছে টুনির? বিভান, আমাদের অনেক বড় বিপদ হয়েছে। আম্মু কি হয়েছে বলো তো? বিভান, ভাবনার একটা পেলোপেন টপ কেটে ফেলা হয়েছে। কিন্তু কেন আম্মু? আঘাত পেয়েছে, সমস্যা তৈরি হয়েছে। এখন সেটা অপারেশন করে কেটে ফেললে পরবর্তীতে ক্যান্সারের কারণ হতে পারত, সেজন্যই। আম্মু এটাতে এত চিন্তার কিছু নাই, তোমরা শান্ত হও। আমি ভাবনার সাথে দেখা করে আসছি। ভাবনা বেডে শুয়ে আসছে, মুখটা শুকিয়ে গেছে, কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ। আমি মাথার কাছে বসে আস্তে করে ডাক দিলাম, টুনি। বিভান ভাইয়া, তুমি এসেছো? হুম। দেখো না, এরা আমাকে শুয়ে রাখছে, একটু উঠতে দিচ্ছে না। তুমি একটু এদের বলো না, গত কয়েকদিন থেকে এভাবে শুয়ে আছি, আমার আর ভালো লাগছে না। টুনি এত চঞ্চল কেন তুই? তোর কি খেদে আর কাজ নাই? দৌড়ে গাছে গিয়ে উঠছিস, এখন যে পড়ে গিয়ে পেটের এক সাইডে আঘাত পেয়েছিস। তুই কি জানিস তোর কতটা ক্ষতি হয়েছে? আমি জানি কি করব, আমার তো ওই গাছের পেয়ারা খুব পছন্দ। বাবাকে বলেছিলাম পেরে দিতে, বললো তুই নিজে পেরে খা। আমিও গাছে উঠে গেছি, জানতাম কি আর ভূতে আমার এই গাছ থেকে ফালাই দিবে আর এখানে হসপিটালে এইভাবে শুয়ে রাখবে। আচ্ছা তাই? হুম। ওরে ঠোঁট বাঁকানো অভিমান সুরে কথা আমার বেশ ভালো লাগছিল। পিচ্চি একটা। তারপর পিচ্চিটার সাথে কথা বলে অনেক সময় পার করলাম। শুধু আমিই নয়, মামা মামি মা বাবা সবাই এটা নিয়ে অনেক চিন্তা ছিল। কারণ একটা টিউব কেটে ফেলা মানে বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্বাভাবিকভাবে এটা না থাকা আর বন্ধা নারী বলা সমান কথা। ভাবনাকে কয়েকদিন পর বাড়িতে নিয়ে আসি, অনেকটা সুস্থ হয়ে যায়।
তবে ভাবনা কখনো এগুলো কিছুই বোঝে না, কারণ অনেক ছোট যে মেয়েটা। তখন চিন্তা সবার বেড়ে চলছে ভাবনার মাতৃত্ব নিয়ে। এই টানাপোড়ায় কে বিয়ে করবে, এসব শুনলে ওর ভবিষ্যৎ কি হবে। আমারও চাকরিতে জয়েনের তারিখ এগিয়ে আসে, সেজন্য আমার চলে যেতে হবে। তাই আরেকবার ওকে দেখতে মামার বাসায় আম্মা আব্বুকে নিয়ে যাই। কিন্তু সেদিন যে দেখি ভাবনা কান্না করছে, কারোর কথাই শুনছে না, খাচ্ছে না, দরজা বন্ধ করে বসে আছে। তাই আমি যে চেষ্টা করি, আমার সোনা বোন দরজাটা খোল, দেখ আমি কিন্তু তাহলে আর আসবো না কখনো। বিভান ভাইয়া, ওই রুমিমা বলেছে আমার নাকি কখনো বিয়ে হবে না, আমি নাকি কখনো মা হতে পারবো না, আমি নাকি বন্ধা। আমাকে বলে আমি নাকি ভালো না। বাবা আমার কপাল পুড়িয়েছি। তুমি ভালো, আমি ভালো না। কিন্তু ওই দিন ও কিছু না বুঝেই সে কি কান্না। বাসা সবাই চিন্তিত হয়ে পড়ে, তাই এটা নিয়ে রীতিমতো কানাঘুষা করে। আমার আম্মু সেখানে সবার জবাব দেওয়ার জন্য বলে তার ছেলে মানে আমি বিয়ে করব টুনিকে। আম্মু তুমি কি সব বলছো, তোমার মাথা নষ্ট হয়েছে? টুনি আমার বোন, আর তার থেকে বড় কথা ও অনেক ছোট। আমি কোনো কথা শুনতে চাই না, এটাই শেষ কথা। ও ছোট, বিয়ে হলে এমনি সব বুঝে যাবে। ব্যাস সেদিন সকালে আমাদের বিয়ে দিয়ে দিল, আর বিকেলে আমি রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তারপর থেকে আমাকে বাড়ি নেওয়ার জন্য সবাই রিকোয়েস্ট করে, কিন্তু আমি চাকরির অজুহাতে প্রায় বছর হয়ে যাচ্ছে বাড়িতে আসি না। এবার আসতেই হলো। বর্তমানে কারো পায়ের আওয়াজে ভাবনার জগৎ থেকে ফিরি। ডোর দিকে তাকাতে যেতেই আমার চোখ কপালে উঠে যায়, কারণ পুরো বসে যে বসে আছে ভাবনা, পিছে দাঁড়িয়ে আছে মা। মাকে দেখে একটু লজ্জা লাগছে আমার। কি কপাল আমার, তার বৌমাকে নিয়ে আসছে ছেলের কাছে বুঝে দিতে। হিসাবে আজ আমার বাসরাত বলা যায় আর কি। ভাবনা যে খাটে বসো। বিভান, একটু বাইরে আই তো। বলো। তুমি ভালো করে জানো তোমার এখন কত বড় দায়িত্ব। তোমার নতুন করে বলে দেওয়ার কিছু নাই, যথেষ্ট বড় হয়েছ। তবে মনে রেখো, ভাবনা কিন্তু এখনও ছোট, সব বুঝিয়ে পড়িয়ে নিতে হবে। আর কিছু? আমি জানি আমি জোর করাতে ভাবনাকে বিয়ে করেছো। অবশ্য আশা করব না যে ভাবনা তোমার থেকে কোনো ধরনের কষ্ট পাক। ওকে সুখে রাখার দায়িত্ব তোমার। এবার যাওয়ার সময় ভাবনা তোমার সাথে যাবে। ওর স্কুলে সব আমি রেডি করে রেখেছি, এখন যেতে পারো। ওদের নিয়ে যেতে হবে মানে? আম্মু তুমি জানো না আমি একটা কাজ করি। ওর এখনো সেরকম বুদ্ধি হয়নি যে আমি ওকে বাসায় নিয়ে কাজে যেতে পারবো। ওসব তোমাদের বিষয়। বিয়ে করেছো আর এতদিন পর এসেছো, এর ভেতরে কখনো খোঁজ নিয়েছো মেয়েটার? আমি চাই না মেয়েটার এরকম কখনো মনে হোক যে তোমার সাথে বিয়ে না হয়ে থাকার ওর ভালো ছিল। যাও, আর একটা কথাও না। তার মানে তোমরা সবাই রেডি সেডি হই আমাকে আনিয়েছো? যেতে বললাম না? চলে আসলাম রাগে গজগজ করতে করতে। বিভান ভাইয়া, এই মেয়ে আরেকবার ভাই বললে তোর মুখ সেলাই করে দিব। বল কি বলবি? হ্যাঁ বিভান ভাইয়া, তুমি আমায় বকছো। আমি ফুপকে বলে দিব এক্ষুনি, দাঁড়াও। বলতে যেতে লাগলো। আমি নিজেকে শান্ত করে ওর হাত টেনে ধরি। সরি টনি, বল কি বলবি? তোমায় সালাম করবো, কিন্তু তুমি তো পা উঠে বসে আছো, একটু দাঁড়াও না। আমি মুস্কি হাসি, তারপর দাঁড়ালাম। এবার কর যতক্ষণ ইচ্ছে। তুমি উঠবে না? ধরে উঠলাম। কে বলেছে এগুলো? ফুপি বলেছে পায়ে হাত দিয়ে সালাম করতে। আর কিছু বলেছে? না, শুধু বলেছে আজ আমাদের বাসর রাত, তুমি যা বলবে সব যেন শুনি। আর আমাকে বকলে ফুপিকে বলতে বলেছে। যা যে ঘুমিয়ে পড়, আমি ঘুমাবো, আর মোটেই ডিস্টার্ব করবি না। আমি অনেক টায়ার্ড। আমি শুয়ে পড়ি, দেখি সেও শুয়ে পড়ে। বলছি এই শাড়ি পরে ঘুমাতে পারবি? চেঞ্জ করে আয়, এমনিতে এটা নিয়ে নড়তে পারছিস না। আচ্ছা যাচ্ছি। শোন, ওই দাঁড়া। এতক্ষণ তোর ফুপু মানে মাদার ইন্ডিয়া ঘুমিয়ে পড়েছে, তাই এটা রেখে দে, পরে পড়িস। এখন যা সবসময় পড়িস সেটা পরে আয়। আমি চকলেট বক্সটা ওর শোয়ার জায়গায় রেখে চোখ বন্ধ করে নেই। ভাবনা ফ্রেশ হয়ে এসে চকলেট দেখে খুশিতে লাফাতে থাকে। আমি এক চোখ অল্প একটু খুলে দেখতে থাকি। ও তাকাতেই চোখ বন্ধ করে নেই। শুনতে পাচ্ছি পিচ্চা একা একা বলছে, আর বর বিমান ভাইয়াটা খুব ভালো, প্রতিবার আসার সময় আমার জন্য এত এত চকলেট আনে, কিন্তু আজকে তো এসে কিছুই দেয়নি। ভেবেছিলাম এবার বউ হয়েছি সেজন্য মনে হয় কিছু আনতে নেই, কিন্তু না, এনেছে। ইস, বর বিমান ভাইয়াটা তুমি অনেক ভালো, অনেক ভালো।
আমি মনে মনে হাসছি। কি টাইটেল আমার তার কাছে, বর বিভান ভাই। ভাবনার পাশে শুয়ে পড়ি। আমি ওর কোমরে হাত দিয়ে কাছে টানতেই ও হুড়ুমুড়ি করে উঠে বসে। আমি ভাবছি ভুল করলাম কিছু। আমি উঠে বসি। বিবেন ভাইয়া, তুমি ধরছো কেন আমায়? আমার কাতুকুতু লাগছে। কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। আর আজ তুই আমার কোলবালিশের জায়গায় শুয়ে পড়েছিস, তাই তোর আমার কোলবালিশ হতে হবে। আহ, হ্যাঁ, বলে ওকে টেনে নিয়ে ওর পিঠ আমার বুকের সাথে লাগিয়ে জোরে ধরে শুয়ে পড়ি। আর ও নিজেকে ছুটানোর জন্য ব্যস্ত। ওই বিবেন ভাইয়া, ছাড়ো না, আমার কেমন জানি লাগছে। ডিস্টার্ব করতে বারণ করেছি না? চুপ করে ঘুমা। আরে এইভাবে ঘুম আসে নাকি? না আসলে নাই, আমার কাছে ঘুমাতে হলে আমার কোলবালিশই হতে হবে। টুনি, হুম। এখন আমাদের বিয়ে হয়েছে, তোকে এখন অনেক কিছু করতে হবে। আর কতদিন বোকা পিচ্ছি থাকবি? আমাদের এখন বিয়ে হলো কই? আমাদের তো সেই কবে বিয়ে হয়েছে, তুমি চলে যাওয়ার আগে। আমি মনে মনে আল্লাহ কারে কি বোঝাতে চাইছি। হ্যাঁ, আমাদের সেই কবে বিয়ে হয়েছে। আর বিয়ে হলে কেউ কি স্বামীকে ভাইয়া বলে? তুমি তো আমার ভাইয়া হও। দেখছিস কখনো তোর মা কখনো তোর বাবাকে ভাইয়া বলে ডাকে? না, বলে না। আমার মা বাবাকে ভাইয়া বলে ডাকে। আসলে তুই তো আমার পিচ্চি বউ, আমাকে কেন ভাইয়া ভাইয়া করিস? আরে তোমার মতো তো আর ফুপা ফুপ্পির ভাইয়া হয় না, তুমি তো আমার ভাইয়া হও। ও গড, কাকে কি বোঝাতে চাইছি? বলছি যে ভাইয়া হই আর যাই হই, তুই আমাকে ভাইয়া বলে ডাকতে পারবি না। তাহলে কি বলে ডাকবো? বিভান ভাইয়া? উফ, তোর কি আমাকে ভাইয়া না ডাকলেই নয়? আমাকে না হয় বিধান বলবি, না হয় কিছু না। আর একবার ভাইয়া বললে তোর মুখে টেপ লাগিয়ে দেব। না না, আর ভাইয়া ডাকবো না, কিছু না। কিছু না মানে? আরে তুমি তো বলে বিভান, আর না হলে কিছু না ডাকতে। বিভান বলে কি দেখা যায়? তুমি তো আমার কত বড়, তাই তো কিছু না ডাকছি। ও গড, কোন পেরায় ফেললে। শোন, আমাকে শুধু বিধানই বলবি, না হলে অন্য কোনো নামে ডাকবি না। নাম ছাড়াই বলবি। আজকে পর থেকে ভুলে যাবি তোর বিধান নামে কোনো ভাই ছিল একটা। ভুলে যাব? যাবি। কিন্তু তুমি তো আছো, তাহলে ভুলবো কি করে? উফ, তোকে কিছুতে বোঝানো হবে না। কেন? কি করবা আমাকে দিয়ে? ভাবনা, তুই সত্যি তো ভোলা নাকি, নাকি অ্যাক্টিং করছিস? ক্লাস 10-এ পড়িস, তোর কথা শুনে তো মনে হচ্ছে না। এত ডাফার কেউ কি হতে পারে? তুমি আমায় জাফর বলছো? ওই এদিকে ফের। বলে আমি ওকে আমার দিকে ঘোরালাম। কি চাস কি তুই? তোকে সামান্য একটা কথা বলি, আর তুই সেটা কোথায় নিয়ে যাচ্ছিস? তো তুমি তো রেগে কথা বলছো কেন? আমি কি বলছি? দেখি ভাবনা জোরসোর হয়ে যাচ্ছে, তাই নিজেকে শান্ত করলাম। না, রাখছি না পিচ্চি বউ। দেখো, আমি তোমার স্বামী, আর স্বামীকে ভাইয়া ডাকলে পাপ হয়। আর আল্লাহ তাহলে আমার উপর রাগ করে আমাকে ওই আকাশে নিয়ে যাবে। এখন তুই যদি চাস আমি তো ডাকের জন্য মারা যাই, তো ডাক, কিছু বলবো না, মরে যাব। আল্লাহকে বলবো বউ শোনেনি আমার কথা, তাই মরে গেলাম। না না, কখনো আমি আর ভাইয়া ডাকবো না। তুমি মরো না, আমি সত্যি বলছি, আর ভাইয়া ডাকবো না। গুড গার্ল। ছি ছি, তুমি আমার কপালে এটা করলে কেন? বড্ড বেশি কথা বলিস তুই। মা বলছে না আমি যা বলবো তাই শুনবি? তাহলে এগুলা কম বেশি হবে, আর তোর শুনতে হবে। তুমি আমার ভাইয়া, আর তুমি আমাকে উম্মা দিলে। আবার যদি বলছিস একবার, তাহলে তাহলে আমি মরে যাব। না না, বলবো না। আর কাল থেকে আমার মা বাবাকে তুই আর ফুপাফুপি বলবি না। তাহলে? তাহলে আর কি, মা বাবা বলে ডাকবি। আচ্ছা, যা বলবো তাই শুনবো, তুমি শুধু মরো না। ঠিক আছে, এখন ঘুমা। ভাইয়া? ছি ছি, ভাইয়া না, ও ভাইয়া, না না, শোনো না। কিছু সময় পর এবার আমার কান্না করার মতো অবস্থা। এত সময় কি বুঝালাম, বল কি হয়েছে? বলছি আমাকে ছেড়ে দাও, তুমি এভাবে ধরলে আমার ঘুম আসতেছে না। ঘুম আসছে না তাই? তবে আর একবার ভায়ানা ভায়ানা ডাকলে তোকে মেরেই ফেলবো। পাজি মেয়ে কোথাকার, মজা করছিস আমার সাথে? তো কি বলবো? তুমি তো বললে ভাইয়া ডাকা যাবে না। বলবি ওগো শুনছো, একটু সারো না। আমার এরকম ধরলে ঘুম আসে না, এভাবে ডাকবি। দেখিস না তোর মা তোর বাবাকে কি বলে ডাকে? দেখিস না তোর মা তোর বাবাকে কিছু বলে বলে। ওগো শুনছো, বলছে যে এরকম ধরনের ওয়ার্ড ব্যবহার করবি। এখন ঘুমা, গুড নাইট। সকালে কেন অস্পষ্ট শব্দ আসে, ঘুম ভাঙলো। দেখি ভাবনা আমার মাথার কাছে দাঁড়িয়ে ডাকছে। ওগো শুনছো, ওগো শুনছো, উঠো উঠো,
ফুপি, থুকু, মা ডাকছে। চোখ খুলে হেসে দিলাম। আচ্ছা মা ডাকছে? ডাকছেই তো, তুমি উঠছো না তো, আমাকে বলছে ডেকে দিতে। আমি ওর কোমর ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসি, পাশে শুয়ে ওর গলায় মুখ গুজে দেই। এত সকালে কেন ডেকেছিস? জানিস না আমি দেরি করে উঠি? মা তো বলবি, তাই বলে তুই ডাকবি? আমি সত্যি বলছি, মা ডেকেছে, বলেছে তোমাকে ডেকে দিতে। আমি জানি ভাবনার অসুস্থ হচ্ছে আমি ওর এতটা কাছে থাকায়, কিন্তু ওকে এভাবে দেখে ইচ্ছা করছিল জড়িয়ে নিতে, তাই কাছে নিলাম। তা তো বুঝলাম, তুই এত সকালে গোসল করেছিস কেন? তুমি ছাড়ো আমাকে, আমার কেমন লাগছে। না ছাড়বো না, এভাবেই বল, এত সকালে গোসল কেন করেছিস? আমি করতে চাইনি, মা জোর করে করিয়ে দিয়েছে, বলেছে সকালে নাকি গোসল করতে হয়। এমনি এমনি আর বলেনি নিশ্চয়ই? কি কি জানতে চাওয়ার পর বলেছে? রুম থেকে বেরোনোর পর কি কি জানতে চাইলে বলতো? আমি যখন রুম থেকে বেরিয়েছিলাম মার কাছে যাই, তখন মা জানতে চাইছে কাল রাতে কি তুমি আমার কাছে আসছিলা? আমি বলেছি হ্যাঁ। তারপর ফুপি জানতে না থুকু, মা জানতে চাইছে সকালে গোসল করেছি, বলেছি না। অমনি আম্মু ধরে বাথরুমে ঢুকে দিয়ে গেছে, বলেছে গোসল না করে কিছু না করি। মনে মনে আমি গাধি মেয়ে একটা, কাজ আসের মানে বুঝলো না এখনো। আর মা গোষ্ঠীরও বলি, আমাকে কি মনে করে? হ্যাঁ, প্রথম দিনেই তাদের বলতে মেয়েকে আমি বুদ্ধিমতী বানিয়ে ফেলবো। ধ্যাত, সবাই কি ভাববে বাইরে গেলে? আজ বাইরে যাব না, নিশ্চয় আমাকে দেখে মুখ চেপে হাসবে। এখন ছেড়ে দাও ওগো। সারতে পারি যদি একবার তোর ঠোঁট স্পর্শ করতে দিস। ছি কি খারাপ তুমি। আমি খুব খারাপ বলে টপ করে ওর ঠোঁটের উপর একটা চুমু খেয়ে ছেড়ে দেই। ও লজ্জায় দৌড়ে পালায়। মনে মনে ভাবছি কিছুই বোঝে না, নাকি আমাকে বলদ বানাচ্ছে। যদি না বোঝে তাহলে লজ্জা পেলে কেন? আচ্ছা, আমি এতদিন খোঁজ নেইনি, সেই প্রতিশোধ নিচ্ছে না তো? কেমন জানি ঘাপলা আছে মনে হচ্ছে। দুদিন পর বাড়িতে আসি, মা বাবা ভাবনা সহ। বাড়িতে এসেও একই অবস্থা, বারবার মা বাবার সামনে এসে এমন কথা বলছে। লজ্জায় আমি তাদের সামনে থাকতে পারি না। গত রাতের কথা বলি, ভাবনা। বলো ভাইয়া। থুকু, ওগো। সে কাপড় গোছাতে ব্যস্ত, থাক, তোর আর কষ্ট করতে হবে না। সত্যি আর কাপড় গোছাতে হবে না? তোমাকে ধন্যবাদ, আমারও ইচ্ছা করছিল না, কিন্তু মা বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছিল কিছুই তো করি না, নিজের কাজটা যেন অন্তত করি, তাই আমার কাপড় গোছাচ্ছিলাম। এগুলো তুমি করে দিবে তাহলে? একটু দম ছেড়ে নেই বোন, একসাথে এত কথা বললে দম আটকে যাবে। আর তোকে কাপড় গোছানোর কথা বলিনি, বলেছি কষ্ট করে। আর ভাইয়া থেকে ওকে বলতে হবে না। ও, কোথায় ভাবলাম তুমি বলবে আর কাপড় গোছাতে হবে না। আমি ওর পিছে যেয়ে জড়িয়ে ধরে আদরের গলায় বলি, ঠিক আছে, কাপড় গোছাতে ইচ্ছা না হলে আর দরকার নেই, খালা করে দিবে। এখন আমাকে একটু আদর করে দে। ছি কিসব বলছো? ঠিকই তো বলছি, তুই না করলে আমি করছি বলে ওকে ঘুরিয়ে আমার দিকে ফেরাই। কোমর টেনে আমার সাথে মিশিয়ে নেই। তারপর যখন ঠোঁটে চুমু দিতে যাবো, তখন মা এসে নক করে, ওকে সেরে দরজা খুলে দেই। মা আসো, কিছু বলবা? হ্যাঁ বলবো, ভাবনার কাছে কাজ ছিল। ভাবনা, কোনো কিছু করছিস? হ্যাঁ করছিলাম তো। ভাইয়া থুকু, ওগো আমাকে আদর করছিল। মায়ের স্বাভাবিক কথা ও যে এমন উত্তর দেবে আমিও বা ভাবতেই পারিনি। মা মুখ চেপে হাসতে লাগলো, আর আমি লজ্জায় দ্রুত বাহানা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ি। আজ আমার চলে যেতে হবে, ছুটি শেষ। মার কাছে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে আছিস কেন? ভেতর আয়, তোর ট্রেন কয়টায়? মা বলছে যে তুমি তো দেখছো ভাবনা কেমন, ওকে নিয়ে গেলে ওর বিপদ হতে পারে, একলা কি না কি করবে। ভাবনা তোমাদের কাছে থাক না, আমি ছুটিতে এসে বেরিয়ে যাব, কথা দিচ্ছি। এবার ভাবনার খোঁজখবর নিব। না, আমি কোনো কথা শুনতে চাই না। আর তোর থেকে ভাবনার কথা আমি বেশি চিন্তা করি, তাই ওর কোথায় বিপদ বেশি কম আমি ভালো করেই জানি। ওকে নিয়ে যা তুই, ও তোকে ওর ভুল ধরার কোনো সুযোগই দিবে না। মা, তুমি এসব জানার পরেও কি করে বলছো এসব? ও এখনো ছোট, ওর বয়সটা শুধু বেড়েছে, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝি, সেজন্যই বলছি নিয়ে যা, ওখানে স্কুলে ভর্তি করে দিস। প্রথম কয়েকদিন তুই সাথে করে নিয়ে আসিস, পরেও একাই পারবে। আর তোর বাসার থেকে তো স্কুল কাছেই।
মা, তোমাকে এত করে বললাম, বুঝতেছো না। আমি ওকে নিয়ে যাচ্ছি, তবে বলে গেলাম ওর কিছু হলে তুমিই দায়ী থাকবে। আমি তোমাকে দায়ী করব বলে রেখে বেরিয়ে আসলাম, কারণ ভাবনাকে আমিও সাথে চাই। কিন্তু ও যেন কেমন বোকা। ওর সাথেই সবসময় একজন লোক লাগবে, আর ওকে বাচ্চাদের মতো ট্রিট করতে হবে। কি করে পিচ্ছি মেয়েটাকে মানুষ করব আমি? অবশেষে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় ভাবনা অনেক খুশি, কোনো কান্নাকাটি করেনি। অবশ্যই এটা আশা করেছিলাম। শুধু অবাক হয়েছিলাম কাল রাতে যখন মার কাছে ঘুমানো বায়না ধরছিল। আমি বারণ করিনি, আজ চলে যাব তাই অনুমতি দিয়েছিলাম। কিন্তু ওর চোখ এরকম লাল হয়ে আছে কেন? সকাল থেকে দেখছি। টুনি, তোর চোখ লাল হয়ে আছে কেন? রাতে কি ঘুমাসনি? ঘুমিয়েছিলাম তো, চোখে অ্যালার্জির সমস্যা বাড়ছে। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর চোখে এটা হয়। হুম। অদ্ভুত ব্যাপার হলো, পিচ্চিটা আজ অনেক শান্ত হয়ে আসে। ও এরকম চুপচাপ কম থাকে। আলাদা কেবিন নিয়েছি টেনে, ওকে টেনে বুকের সাথে মিশিয়ে ধরি। বুঝতে পারছি না ওর মন খারাপ। আমি ধরতেই কান্না করে দেয়। পিচ্চি, কান্না করছিস কেন? আসার সময় তো বেশ খুশি খুশি ছিলি। দেখ, কান্না করিস না, আমরা আবার কিছুদিন পর আসবো। বাসায় সব রেডি করে রাখছিলাম একটা ফ্রেন্ডকে ফোন করে। কাল থেকে কাজের লোক চলে আসবে, ঘরটা একটু গোছানোর দরকার। তবে ভেবেছি খাবার কিনে আনি। ওর নিচে ক্ষুধা লেগেছে, পরে সব করা যাবে। পিচ্চিটা সব ঘুরে ঘুরে দেখছে। টুনি, কোনো রকম অকাম করিস না প্লিজ। আমি জাস্ট যাবো আর আসবো। ডোর আমি বাইরে থেকে লক করে যাচ্ছি। বাইরে থেকে খাবার নিয়ে এসে আমি অবাকের চরম পর্যায়ে, কারণ টুনি গ্রামের মেয়েদের মতো মাঝে অন্য বেঁধে কাজে লেগে পড়ছে। এই সময়টুকুর মধ্যে সব প্রায় গুছিয়ে ফেলছে। ও, তুমি এসে গেছো? দেখো, সব গুছিয়েছি, একটু বাকি আছে। কেমন হয়েছে বলো? আর এই যে লিস্ট, এই জিনিসগুলো নাই, কমন, সব সময় লাগবে, এগুলো এনে দিও প্লিজ। টুনি, তুই এসব করেছিস? কেন হয়নি? আমি খাবারের প্যাকেট ওখানে ফেলে রেখে জড়িয়ে ধরি। এই, তুই করেছিস এসব? সত্যি করে বলতো। কেন হয়নি? ভুল করেছি? সব ঠিক আছে। আর একজন রুচি সম্পন্ন মানুষের মতো হয়েছে। পিচ্চিটা সত্যি কবে এত বড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি। মা এজন্যই বলেছিল আমি যে ওর কোনো ভুলে ধরতে পারবো না। কি সব বলছো ভাইয়া? থুকু ওগো। কিছু না, চল খেয়ে নিবে আগে। রাতে টুনি, পিচ্চি বউ, ও আমার পিচ্চি বউটা। আর কত সময় এইভাবে চোখ বেঁধে বসে থাকবো, তাও আবার বাথরুমে? আসলে গত 1 ঘন্টা ধরে ভাবনা আমার চোখ বেঁধে রেখেছে। বাথরুমে বসে দিয়ে গেছে, শুধু চোখও নয় হাতও বেঁধে রেখেছে, যাতে করে চোখ বাঁধন দিয়ে খুলতে না পারি। কেন যে করছে বলছে না, বলছে তার যেন কি কাজ আছে বলে চলে গেল। হয়ে গেছে ওগো, আসছি। বলে সে আমাকে বাধা অবস্থায় বাইরে নিয়ে আসে, হাত খুলে দেয়। চোখ খুলি। না না, ওয়েট। আরে আরে, কি করছিস? আমার শার্টটা খুলছিস কেন? চুপ। বাহ, এইরূপ কোথায় ছিল এতদিন? বাসায় আসতে না আসতেই কেমন পরিবর্তন হয়ে গেছিস। তোকে আমি চিনতে পারছি না টুনি। হয়ে গেছে, এবার আস্তে আস্তে চোখ খুলতে পারো। আমি চোখ খুলে স্তব্ধ। আমার মনে হচ্ছে জানো স্বপ্ন দেখছি, কারণ আমার বেডরুমটা পুরো বিভিন্ন কালারের বেলুনে ভরে আছে। চারপাশে লাইট সব বন্ধ, রুমের চারপাশ সুন্দর করে মোমবাতি দিয়ে সাজানো। আমি চোখ ঘুরাই, ভাবনার দিকে চোখ যায়। পিছে ফিরে দাঁড়িয়ে আছে, চুল থেকে পানি পড়ছে টপ টপ। আমার নিজের দিকে তাকাতেই চোখ কপালে। ইস, মেয়েটা আমার শার্ট খুলে ফেলছে। আমি ধীর পায়ে ওর দিকে যাচ্ছি, ঘাড়ে হাত রেখে সামনে ফিরতেই ফিক করে হেসে দেই। এটা কি পরেছিস? তো কি করব, আমি পড়তে পারি নাকি? যেমন পেরেছি সেমন পড়েছি। না, এভাবে তোকে খুব সুন্দর লাগছে ভাবনা। লজ্জায় মাথা নিচু করে নিই। সত্যি? আসলে ও আমার দেয়া সেই শাড়িটা পরেছে, তবে পেঁচিয়ে রাখছে। এসবের মানে কি? এসব কি করছিস? কেন? বাসর ঘর সাজিয়েছি, আমাদের তো ওটা বাকি আছে তাই না? কি? আর আমি সবই বুঝি জানি। বিয়ের পর ফেলে আসছিলা, আমি কিছু বুঝি না সেজন্য, তাই সব শিখে নিয়েছি, সব জানিও। আচ্ছা, কি কি জানিস? ওই যে যা শিখেছি তাই ভাইয়া। অমনি না, অমনি মুডটা নষ্ট করে দিলি। তবে রে দেখাচ্ছি মজা বলে যখন ধরতে গেলাম, ও দৌড়ে যেতে শাড়ি বেঁধে উল্টে পড়ে যায়, তাও আমাকে নিয়ে। তারপর বাকিটা ইতিহাস।